উনি একটা জিনিস ভেবেছিলেন যে ব্যাপারটা থেকে সাধারণ লোকের কি দরকার হতে পারে, সাধারণ লোকের কি দরকার হতে পারে সেই জিনিসটা রিয়েলাইজ করে ব্যাপারটা আস্তে আস্তে করেছেন। সাধারণ লোকের কি দরকার হতে পারে সেই অনুযায়ী আমাকে আমাকে একটা প্রপার সার্ভিস দিতে হবে, সেইটা ভেবেই উনি এক একটা জিনিস একটা জিনিস করে গেছেন। উনি অনেক স্টুডেন্ট তৈরি করেছেন, উনি অনেক মানুষ তৈরি করেছেন, যে জিনিসটার জন্য আমাদের আমাদের পরবর্তীকালে অনেককে পেয়েছি আমরা। আমাদের আগে যারা ছিলেন, যাদের কাছে আমরা পড়াশোনা করেছি, তারা অনেকে কিন্তু আমাদের ডিরেক্ট ছাত্র ছিলেন, কিন্তু তারপরে তাদের কাছেও আমরা যেটা শিখেছি সেটাও কিন্তু সত্যি শেখার মতন জিনিস। এখন এই জিনিসটা আমাদের সবারই, আমরা যদি বুঝতে পারি যে আমাদের নিজেদের দায়িত্ব কি সেই জিনিসটা, তাহলে আমরা অনেকটাই ওর আজকে ওর যেটা ভিশন ছিল সেটাকে আমরা রেসপেক্ট করতে পারবো, সেই ভিশন অনুযায়ী আমরা আগে যেতে পারবো। এখন একটা জিনিস এটার সঙ্গে আমার বলতে গেলে, যেমন আমাদের এখন প্রচুর রিসার্চ ওয়ার্ক হচ্ছে, এই রিসার্চ ওয়ার্কের মধ্যে যে ব্যাপারটা হচ্ছে কি, যে জিনিসটা হয়ে গেছে একটা ডিগ্রি দেওয়া, কিছু পেপার পাবলিশ করা, এই পেপারগুলো যে কোথায় কখন কি লাগছে সেটা কিন্তু কিছু দেখা হয় না। কিন্তু এটা যে দরকার আছে, এটা না হলে একজন টিচার কিংবা অন্য কারোর সেটা নিয়ে তার একটা পরিচিতির জন্য দেয়, কিন্তু এই পরিচিতিটা কতখানি কাজে লাগছে, যার জন্য কিন্তু এখন কিন্তু অনেকে এগিয়ে এসেছেন যে তারা কিন্তু সত্যি তাদের অনেক ডিগ্রি আছে, তারা অনেক পড়াশোনা করেছেন, অনেক কাজ করেছেন, তারা কিন্তু একটা জিনিস বলছেন যে ব্যাপারটা এই ধরনের রিসার্চের দরকার নেই, যে রিসার্চটা এমনি ছোটখাটো গবেষণা যেটা লোকেদের কাজে আসতে পারে। সেই জন্য আমাদের রায়চৌধুরী সাহেব বলছেন, আমি বি কলেজে থেকে পড়াশোনা করেছি না, অ্যাকচুয়ালি ওখানে আমার একটা ইনভলভমেন্ট আছে, অ্যাটাচমেন্ট আছে। আমাদের একটা যে গ্লোবাল অর্গানাইজেশন আছে, আমাদের অনেকে এগিয়ে এসছেন যে ব্যাপারটা এইরকম ধরনের রিসার্চ ওয়ার্ককে এনকারেজ করে, যারা ছোটখাটো জিনিস, যে জিনিসটা দরকার ছোট একটা সিস্টেম হতে পারে, সেটা টুল হতে পারে, সেটা নিয়ে যার জন্য আমরা স্টুডেন্টদের মানে আন্ডার গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের রিসার্চ করার জন্য আমরা তাদের উৎসাহ দেওয়ার চেষ্টা করছি। এই জিনিসটা দরকার, মানে সোসাইটির জন্য এই জিনিসটা দরকার আছে। এখন আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে কিন্তু অনেকে কিন্তু আমরা হয়তো জানি না, কিন্তু আমরা ছেলে মেয়েদের মধ্যে অনেকেরই কিন্তু পোটেনশিয়ালিটি আছে, তারা অনেক করতে পারে, তারা করছেও। তাদেরও যদি একটু সঠিকভাবে তাদের যদি হেল্প করা যায়, তাদের গাইড করা যায়, তারাও নিশ্চয়ই ভবিষ্যতে অনেক কিছু আমাদের জন্য করতে পারবে। আমার তার সঙ্গে মনে হয় এর সঙ্গে একটা জিনিস আমাদের মধ্যে শিক্ষার মধ্যে আমাদের এই রাজনীতিক হওয়ারও একটা শিক্ষা দেওয়া দরকার আছে। আমাদের যে জিনিসটা হয়েছে কি, যারা মানে তারা তো একটা স্কুল কলেজ থেকে একটা গন্ডি দিয়ে নিয়ে আসছে। আমার মনে হয় যে ওই একটা যারা আমাদের নীতি নির্ধারণ করবেন, নীতি নির্ধারণ যারা করবেন, তাদেরও যে তাদের একটা ওই বিষয়ে যে শিক্ষার দরকার আছে, সেই জিনিসটা যারা আমাদের সঠিক রাজনীতিবিদ আমরা যদি তৈরি করতে না পারি, তাহলে কিন্তু আমাদের পলিসি ফর্মুলেশনও ঠিক মতন হবে না। এটাও কিন্তু কতগুলো জিনিস হয়তো চিন্তা দরকার আছে, কিন্তু সবকিছু তো করা যাবে না, করা সম্ভব নয়। আমাদের যে জিনিসটা, যেটা সায়েন্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল যেটা করে যাচ্ছে, আমাদের কতগুলো এরিয়া আইডেন্টিফাই করে নিয়ে সেই দিকে আমাদের করার চেষ্টা করে যেতে হবে। এবারে যেটা রুরাল ডেভেলপমেন্টের ব্যাপারে যেটা ডক্টর রায়চৌধুরী সাহেব যেটা বলেছেন, সেই ব্যাপারে দু এক কথা বলতে আমরা রুরাল যেটা দীপক বাবু বলেছেন যে আমরা রুরাল ডেভেলপমেন্ট বলে অনেক কিছু কথা বলি, কিন্তু এগুলো নিয়ে মানে আমরা কাজ কিছুই হচ্ছে না। আমাদের রুরাল ডেভেলপমেন্ট এটা অনেকাংশে সত্যি, কারণ আমরা যতখানি পাবলিসিটি কথা আমরা বলি, কারণ আমি দেখেছি অনেক জায়গাতেই মেজার অফ রুরাল ডেভেলপমেন্ট যেটা হচ্ছে কি, কতখানি টাকা বাজেটে বরাদ্দ করা হলো, তার কতখানি খরচ হলো, সেইটাই কিন্তু আমি অনেক জায়গায় দেখেছি। এটা কিন্তু মেজারটা কিন্তু ওইভাবেই হয়, কিন্তু শুধু টাকা খরচ দিয়ে এটা কিন্তু মেজার কিন্তু করা যায় না।
রুরাল ডেভেলপমেন্ট বলতে আমি যেটা আমার যেটা মনে হয়েছে, আমার নানা জায়গাতে রুরাল এরিয়াতে ঘুরতে ঘুরতে দেখার মনে হয়েছে, আমাদের বেসিক রিসোর্সেস আমরা কিন্তু রুরাল আরবান এইগুলোর আমরা ডিভাইড আমরা আমরা করি, কিন্তু অতখানি ডিভাইড করার দরকার নেই। যেটা লোকেদের যেটা নেসেসিটি সেই জিনিসটাই দরকার। আমরা আমাদের কিন্তু বেসিক রিসোর্সেস কি হচ্ছে, বেসিক রিসোর্সেস আমাদের ল্যান্ড, আমাদের ওয়াটার, এয়ার, আর আমাদের হিউম্যান পপুলেশন। ডেফিনেটলি আমরা এই যে জিনিসটা আছে, এই জিনিসগুলোকে আমরা যদি সঠিক ব্যবহার করতে পারি, আজকে যে জিনিসটা হচ্ছে কি আমাদের জমি আমরা নষ্ট করে ফেলতে, যেটা যেটা এই যে আমাদের রাসায়নিক সারের কথা বলছেন, রাসায়নিক সারের কথা বলেছেন, সঠিকভাবে বলেছেন যে রাসায়নিক সার দিয়ে আমরা আমাদের জমির যে পোটেনশিয়ালিটি ছিল সেগুলো আমরা নষ্ট করে ফেলছি। আমরা জমি নষ্ট করে ফেলছি, জমিটা অন্যভাবে আমরা ব্যবহার করছি অনেক জায়গাতেই। আমরা আমাদের জল, যে জলটা আমাদের কিন্তু এর পরে আমাদের জল একটা বিরাট, আগে কিন্তু আমরা আমরা দেখেছি অনেক গ্রামের দিকে অনেক পুকুর ছিল, লোকেরা অনেকে সেই পুকুরের জলই খেত, কিন্তু পুকুরগুলো এত পরিষ্কার থাকতো, সেই পুকুর কিন্তু লোকেরা কিন্তু যে যে পুকুরের জল খেত সেই পুকুর সম্বন্ধে গ্রামের লোকেরা সেই পুকুরকে খুব রেসপেক্ট করতো, সেই পুকুরকে নষ্ট হতে দিত না। এখন এই পুকুরের সঙ্গে এই পুকুরগুলো এখন যেটা দেখা যাচ্ছে যে অনেক জায়গাতে এই পুকুরগুলো নষ্ট হয়ে যাচ্ছে, পুকুরগুলো কেউ কেউ ব্যবহারও করতে পারে, এমন ধরনের অবস্থা যে পুকুর অনেক আছে, জলা জায়গা অনেক আছে, কিন্তু ব্যবহার করতে পারছে না। আর সব থেকে বড় কথা যে আমাদের এই যে ছেলে মেয়েদের আমরা ওইখানে তৈরি করতে পারছি না। এখন ব্যাপারটা হচ্ছে কি, আমরা আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের থেকে দেখতে গেলে, শুধু আচার্য প্রফুল্লচন্দ্র রায় রায় না, আরো অনেকেরই কথা দেখতে, অনেকেরই কিন্তু বেসিক গ্রুমিং অফ এডুকেশন সে যেখানে ছিল সেখান থেকেই হয়েছে। কাজেই এখানে ওই পরিবেশে যে তাদের বেসিক গ্রুমিংটা করা সম্ভব নয় তা কিন্তু আমার আমার মনে হয় না। আরেকটা জিনিস, আমাদের এডুকেশন পলিসি হয়তো ঠিক হয়, আর মধ্যে ভালো খারাপ অনেক কিছু থাকতে পারে, তার সেটা সম্বন্ধে অনেক বিতর্ক থাকতে পারে, কিন্তু একটা জিনিস আমাদের কিন্তু এডুকেশন পলিসিতে আমাদের যেটা মনে হয় যে কোথায় কি দরকার আছে সেই জিনিসটা নিয়ে আমাদের সেটা ততখানি ভাবা হয় না। একটা জিনিস ঠিক করে দিয়ে তাদের নির্দেশ দিয়ে দেওয়া হয়, সেই নির্দেশটা সবাইকে পালন করতে হয়। এখন নির্দেশটা দেওয়ার যে পেছনে যে কি ছিল সেই জিনিস যে যাকে পালন করতে হচ্ছে সে কিন্তু অতখানি জানে না। কাজে রিকোয়ারমেন্টটা কি সেই জিনিসটা জানার দরকার। আমার যেটা মনে হয় যে একজনকে যদি আত্মনির্ভর হতে গেলে তার সেখানকার পরিবেশ সম্বন্ধে জানা দরকার, তার সেখানকার তার দেশ সম্বন্ধে জানা দরকার, তার বেসিক যে নলেজ, বেসিক সায়েন্স, বেসিক ক্যালকুলেশনস, এইগুলো নিয়ে কতগুলো এইসব কয়েকটা বেসিক জিনিস, মানে যে জিনিসটা তার কাজে লাগবে, যে জিনিসটা কাজে লাগবে তাকে আত্মনির্ভর হতে গেলে নিজের কনফিডেন্স আসার জন্য তাকে যে তার যেটা দরকার সেই ধরনের এডুকেশনটা সব জায়গাতে হয় না। এটারও কিন্তু আমি জানি, এটারও কয়েক জায়গাতে কয়েকজন আমি জানি তারা এটার অনেক প্রচেষ্টা করে অনেক কিন্তু হেল্প তারা কাজ করেছেন আমাদের, তারা অনেক ছেলে মেয়েদের তৈরি করে দিয়েছেন। তারা কিন্তু জানতে, মানে ছোটখাটো জিনিসের থেকে তারা জানতে তারা শিখতে পেরেছে যে কিভাবে একটা জিনিস বার করা, সেটার থেকে আরেকটা জিনিস তৈরি করা, সেটাকে আরো ভালোভাবে করার, এই জিনিসগুলো তারা তারা শিখেছে। আর ছোটখাটো জিনিসের যে রিকোয়ারমেন্ট আছে, যে জিনিসটা আগে বলছিলেন যে একটা কল রিপেয়ার করতে হবে কিভাবে, একটা 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 ইলেকট্রিক্যাল লাইন খারাপ হয়ে গেলে কিভাবে করবে, এটা এটা আমরা এটা সবসময় অন্যদের উপর ডিপেন্ড করতে পারি, কিন্তু এই জিনিসটাও, এই সামান্য জিনিসগুলো তো শেখার দরকার আছে। তো এইগুলো শিখিয়ে যে জিনিসটা নিয়ে ইভেন রুরাল এরিয়াতে অনেক কিছু রিকোয়ারমেন্ট আছে, সেই জিনিসটা, সেই ধরনের শিক্ষাটা দেওয়ার দরকার আছে। কিছু প্রচেষ্টা রুরাল ডেভেলপমেন্ট ফোরামের কথা এখানে যখন হচ্ছে, রুরাল ডেভেলপমেন্ট ফোরামের আজকে প্রোগ্রামটা যদি রুরাল ডেভেলপমেন্ট ফোরামের সঙ্গে নয়, কিন্তু রুরাল ডেভেলপমেন্ট ফোরাম, ইনস্টিটিউশন ইঞ্জিনিয়ার্স তারা এই ধরনের কিছু করার প্রচেষ্টা তাদের আছে, করার চেষ্টা করছে, অনেক অর্গানাইজেশনের সঙ্গে তারা যোগ করার চেষ্টা করছে। এটার সঙ্গে একটা জিনিস, যেমন আমাদের যে জিনিসটা আমাদের
পাবলিক হেলথ, আজকে আমরা বুঝতে পারছি যে আমাদের পাবলিক হেলথ সিস্টেম বলে কিছু নেই। আমরা পাবলিক হেলথ কথা, পাবলিক হেলথ বলতে কি আমরা বোঝাই যে পাবলিক হেলথ বলতে আমাদের ওয়াটার সাপ্লাই আমরা সেটা বুঝি। এই ওয়াটার সাপ্লাই বলতে যে ওয়াটার সাপ্লাই সেফ ওয়াটার কিভাবে দেওয়া হবে সেটা সম্বন্ধে আমরা তখন ভাবি না। কিন্তু পাবলিক হেলথ ইজ এ হোলিস্টিক ইস্যু, এইভাবে কিন্তু আমরা চিন্তা করি না। কাজে এই জিনিসটা পাবলিক হেলথ, বেসিক পাবলিক হেলথ কনসিয়াসনেস, সেটা করার জন্য কোনো আরবান স্কুলের আরবান কোনো স্পেশালিস্টের দরকার হয় না। সেটা কিন্তু নানা জায়গাতে ছড়িয়ে দেওয়া যেতে পারে। সেটা কিন্তু গ্রামীণ পরিবেশিত পরিবেশও, এই যে আমরা দেখেছি অনেক জায়গাতে এই পুকুর জলাশয়ের কথা বলেছি, সেখানে কিন্তু দেখা যাচ্ছে অনেক জলাশয়গুলোই সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এখানে সুয়েজের যে জিনিসটা একেবারে একেবারে নিয়ম বিরুদ্ধ, সেখানে কিন্তু সুয়েজের ফাইনাল ডিসপোজাল হয়ে যাচ্ছে কিন্তু একটা একটা পুকুরে। এটাও এটাও দেখেছি, চোখের সামনে দেখেছি। কাজে সেখানে অ্যাকচুয়ালি আমাদের পাবলিক হেলথটা, কিন্তু আমাদের সিস্টেম আছে, আমাদের পঞ্চায়েত আছে, আমাদের নীতি নির্ধারণ করার অনেকে আছে, কিন্তু আমাদের এখানে কিন্তু বেসিক ডেফিসিয়েন্সি যেখানে আছে। আমাদের আমাদের এই যে হেলথের ব্যাপারে আমাদের প্যারামেডিক্যাল রিকোয়ারমেন্ট অনেক আছে, নার্সিং রিকোয়ারমেন্ট অনেক আছে। এই জিনিসগুলো কিন্তু একটা জিনিস আমরা একটা অর্গানাইজেশনের সঙ্গে একটা চেষ্টা করছিলাম যে ব্যাপারটা তারা এই যে প্যারামেডিক্যাল ট্রেনিং কিছু দেওয়ার, তারা কিন্তু গ্রামের মধ্যে যে তারা কিভাবে কতগুলো বেসিক জিনিস, বেসিক সার্ভিস তারা দিতে পারে, তার সঙ্গে তাদের তাদের এটাও বুঝিয়ে দেওয়া যে তার লিমিটেশন কি। এখন অনেকেই যেমন কেউ একটা ওষুধের দোকানে চাকরি করছে, সে ওষুধ দিতে আরম্ভ করলো একটা অসুস্থ রোগীকে ওষুধ দিতাম, কিন্তু সে সে জানে না যে এটা কি এফেক্ট, এটা কি খারাপ এফেক্ট কি হতে পারে। কিন্তু এদের কিন্তু একটা ট্রেনিং দিয়ে তারা কিন্তু কতগুলো জিনিস তারা ওইখানেই করে দিতে পারে, করে দিয়ে তারা তারা হসপিটালের সঙ্গে স্পেশালিস্টের সঙ্গে কোথায় কিভাবে যোগাযোগ করতে হবে তারও তারও ট্রেনিং তাদের তাদের দেওয়া যেতে পারে। সেটাও চলছে এখন। কিন্তু তার সঙ্গে তাদের যে লিমিটেশন সেটার সম্বন্ধে তাদের তাদের জ্ঞান দিয়ে দেওয়া, এই জিনিসটা, এটাও যেমন একটা এরিয়া, এটা অ্যাকচুয়ালি রুরাল এরিয়ার রিকোয়ারমেন্ট, সেখানে তো সব জায়গায় সবকিছু পাওয়া যায় না, কিন্তু যেটা তাদের আছে সেইটার মধ্যে এটা তাদের করতে হবে, সেটা ভেবে তার মধ্যে কি করতে পারে। আমি বেসিক এডুকেশন এন্ড রুরাল এডুকেশনের কথা বলেছি, যাতে একজন ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং তার করতে পারে। সেটা সেটা অ্যাকচুয়ালি আমাদের তো অবজেক্টিভ শুড বি অ্যান এন্টারপ্রেনার হওয়ার, কিন্তু তার সঙ্গে একজন এন্টারপ্রেনার হওয়ার অবজেক্টিভ নিয়ে যদি কাজ করে, সে কিন্তু আলটিমেটলি কোনো জায়গাতে এমপ্লয়মেন্টও হি উইল বি এ গেইনফুল এমপ্লয়ি ফর এনি অর্গানাইজেশন। একটা স্টাডি, আমি কিছুদিন আগে সায়েন্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের একটা প্রোগ্রামে গেছিলাম, এনভায়রনমেন্টের প্রোগ্রামে গেছিলাম। সেখানে একটা জিনিস হয়েছিল যে স্টাডি অফ নেচারকে কিভাবে কি করতে পারে সেটা নিয়ে একটা একটা জিনিস তাদের একটা হলো যে কিছুক্ষণ পরে তারা স্টাডি অফ নেচার সম্বন্ধে স্টুডেন্টরা কিছু, এটা কিন্তু যে কোনো জায়গাতে ওখানে এই যে আমাদের স্টাডি অফ নেচার কিন্তু আগে অনেককে জিনিসটা হতো, যারা আমরা দেখেছি যে লোকেরা বুঝতে পারছো যে এবারে কখন কি ডেঞ্জার আসতে পারে, এই জিনিসটা কিন্তু তাদের ওই জিনিসটা নিয়ে স্টাডি করতে করতে একজন 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 মাঝি নৌকো চালাতে চালাতে বুঝতে পারতো যে কখন কি অবস্থা হবে। স্টাডি অফ নেচারটা কিভাবে, তারা কিন্তু এগুলো কিন্তু কতগুলো এডুকেশনের, দিস ইজ পার্ট অফ এডুকেশন। আর আমাদের টেকনোলজি, what should be the appropriate technology for the rural area? Appropriate technology কথা আমরা অনেকেই বলি, কিন্তু জিনিসটা নিয়ে আমাদের সবকিছু জিনিসই সব জায়গাতে জিনিসটা করা যায় না, কিন্তু তাদের কিছু শেখানোর দরকার আছে। তো এতে একটা এখন এখন কিন্তু রুরাল এরিয়াতে অনেক কনস্ট্রাকশন হচ্ছে, কনস্ট্রাকশন হবেই ন্যাচারালি, তাদের তো রিকোয়ারমেন্ট আছে, কিন্তু এই কনস্ট্রাকশন আমি অনেক জায়গায় দেখতে পাচ্ছি যে কনস্ট্রাকশনটা যে সাস্টেনেবল কনস্ট্রাকশন কিভাবে হতে পারে সেই জিনিসটা সম্বন্ধে তাদের তাদের একটা ধারণা দেওয়া হয়। অনেকে কিছু কাজ করে দিচ্ছে, যার জন্য আমাদের অনেক অনেক জায়গার কনস্ট্রাকশনে অনেক কিছু প্রবলেম হচ্ছে। তাদেরই আমরা একটা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স থেকে আমরা একটা কোর্স করাতাম। এই কোর্স করাতে
কোর্স করাতে যারা স্কুল ফাইনাল পাস করেছে তাদের জন্য একটা কোর্স, কারণ আমরা দেখেছি ইঞ্জিনিয়ারিং এর অনেক জিনিস আছে তার জন্য ইঞ্জিনিয়ার হওয়ার দরকার হয় না। আর ইঞ্জিনিয়ারিং দিস ইজ অ্যান এরিয়া যেখানে কিন্তু প্রচুর লোক কাজ করে যাদের কোনো ফর্মাল ট্রেনিং নেই। আমরা এই ট্রেনিংটা দেওয়ার চেষ্টা করেছিলাম, চেষ্টা করে আমরা অনেককে গ্রামের দিকের অনেকেরই আমরা করেছিলাম। আমি একটা এই সায়েন্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সঙ্গে একটা প্রোগ্রামের নাম খাওয়াতে গিয়ে সেখানে একটা প্রোগ্রামের সময় আমাকে ছেলে আমার কাছে এগিয়ে এলো, এসে বলে স্যার আমাকে চিনতে পারছেন? আমি তখন আমি তখন মনে হলো যে ও বোধহয় ওইখানে বলে আপনার কাছে আমরা ক্লাস করেছিলাম। ও কিন্তু সে ক্লাস করার পরে যে জিনিসগুলো করেছে কিন্তু ওখানে লোকেদের সবাইকে গাইড করে যাচ্ছে কনস্ট্রাকশনের ব্যাপারে। আমরা তুমি কিন্তু যেভাবে শেখানো হয়েছিল সেভাবে করছো, এখানে যেগুলো ভুলভাল কিন্তু বলো না, তাহলে কিন্তু সমস্ত জিনিস ভেঙে পড়বে। বলো না স্যার যেরকম ভাবে। এখন ব্যাপারটা হচ্ছে কি, এগুলো কিন্তু সে কিন্তু ওখানে বসেই জিনিসটা নিয়ে শিখে গিয়ে ওখানে গিয়ে করার চেষ্টা করছে। এখন জিনিসটা নিয়ে তাদের যেটা দরকার, যেটা তাদের জন্য আমাদের আরেকটা জিনিস এখানে আমাদের এই যে রিসেন্টলি এই যে মানে যেটা ক্ষয়ক্ষতি হয়েছে, আমাদের একটা জিনিস যেটা আমরা দেখেছি যে আগে গ্রামের দিকে অনেক মাটির বাড়ি ছিল। মাটির বাড়ি তো আমি নিজেও দেখেছি, আমাদের নিজেদেরও গ্রামের বাড়িতে মাটির দোতলা বাড়ি ছিল, কিন্তু মাটির দোতলা বাড়ি ছিল বহুকাল ধরেই ছিল, কিন্তু এই জিনিসগুলো ওই যে মাটির কনস্ট্রাকশন হবে বলে যে জিনিসটা নিয়ে মানে সেটা সাস্টেনেবল হবে না তা কিন্তু নয়। আমি মাটির কনস্ট্রাকশন এখন করতে হবে তা বলছি না, কিন্তু যে কোনো কনস্ট্রাকশনই সাস্টেনেবল করাটা, যে কোনো পরিবেশে সেটা করাটার কোনো অসুবিধা নেই। সেটা কিন্তু সেখানকার পরিবেশে সেখানকার কি ফোর্স হতে পারে, সেখানকার নেচারের কিরকম ভাবে বিহেভ করতে পারে সেটা দেখে নিয়ে করতে হবে। আমাদের কতগুলো জিনিস উপর থেকে প্রেসক্রাইব করে দিলাম, তুমি এটা করে ফেলো, এখানে এই ধরনের কনস্ট্রাকশন করে গেলাম। অনেক জায়গাতেই আমরা দেখতে পাই যে ধরনের একটা কাজ করা হয়েছে সেই কাজটা সেখানে অ্যাপ্রোপ্রিয়েট নয়। একটা জিনিস এটা দেখেছি যে এবারে আমফানে প্রচুর গাছ, বড় বড় গাছ নানা জায়গাতে পড়ে গেছে। হ্যাঁ, আমরা গাছ লাগানো, গাছ মেনটেন করা, এগুলো অনেক কিছু আমরা বলি, কিন্তু এটার মধ্যে দেখবেন যে ভাস্ট মেজরিটি অফ ট্রিজ যেগুলো পড়ে অনেক অনেক ক্ষতি হয়েছে, রাস্তা বন্ধ হয়ে গেছে, সেগুলো কিন্তু ওখানে লাগানো উচিত নয়। কারণ ব্যাপারটা থেকে এগুলো ইন্ডিয়ান রোড কংগ্রেসের একবারে স্পেসিফিক গাইডলাইন আছে, কিন্তু এই গাইডলাইন তো কেউ ফলো করে না। কারণ আমাদের এক একটা অর্গানাইজেশন এক এক ভাবে চলে, এই গাইডলাইন ফলো করে না। যদি এই গাইডলাইন ফলো করে, হ্যাঁ গাছ লাগানো ইন্ডিয়ান রোড কংগ্রেসেও মানে মানে এতে এমনি হাইওয়ে ইঞ্জিনিয়ারিং এও গাছ লাগানো ব্যাপারটা বলা আছে, নানাভাবে গাছ একটা 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 হাইওয়ের ধারে, হাইওয়ের মিডিয়ানে কি ধরনের গাছ আছে এগুলো সমস্ত বলা আছে। আমি বলতে পারি যে এই ধরনের গাছ ঠিক সঠিকভাবে লাগানো থাকলে এত ক্ষতি হতো না। একটা জিনিস দেখবেন যে ন্যাশনাল হাইওয়ের ধারে যেখানে যেখানে প্ল্যান্ড ওয়েতে গাছ লাগানো ছিল সেখানে কিন্তু গাছ টাছ পড়েনি, কিন্তু শহরের মধ্যে ইভেন সল্টলেকের মধ্যে তো প্রচুর গাছ পড়ে, সল্টলেকের মধ্যে তো প্রায় গাছ পড়ে যায়, রাস্তা বন্ধ হয়ে যায়, বাড়ি গাড়ির উপরে গাড়ি বলে ভেঙে যায়, বাড়ি ভেঙে যায়। এটাতে কিন্তু একটা জিনিস দেখা যায় যে গাছগুলো ঠিক মতন শুধু একটা জিনিস এমনি ইঞ্জিনিয়ারিং এর দিক দিয়ে যেমন গাছগুলো ঠিক মতন লাগানো হয়নি, সেটা একটা ব্যাপার আছে। তার সঙ্গে এমনি গাছ লাগানোর দিক দিয়েও একটা জিনিস, একটা স্টাডি হয়েছিল কিছুদিন আমফানের পরে, একটা স্টাডি হয়েছিল, সেই গাছগুলো কি ধরনের গাছ একটা দেখে তাতে দেখা গেছিল যে কতগুলো গাছ কোন জায়গাতে হতে পারে, কোন জায়গাটা হওয়াটা সেটা কিন্তু ইঞ্জিনিয়ারিং ছাড়াই সেখানে কিন্তু সেই ধরনের গাছই পড়েছিল। কাজেই যে কোনো কাজের মধ্যে একটা চিন্তা করার ব্যাপার আছে, যে কোনো কাজের মধ্যে কিভাবে কি করতে হবে সেটা বলা যায়। আর গ্রামের দিকে কিছু বাড়িতে গাছ পড়ে নষ্ট হয়েছে, বাড়ির কাছেই যে ওই ধরনের বড় গাছ, যে গাছটা পড়তে পারে সেই জিনিসটা ওইখানে বাড়ির কাছে ওরকম ধরনের গাছ লাগানোটা ঠিক নয়। অনেকে যেমন বাড়ির জমিতে, হ্যাঁ ন্যাচারালি গাছ তারা পছন্দ করেন, গাছ হলে তাকে ফল হয়, ফুল হয়, এসব সেই জন্য, কিন্তু বাড়ির কাছে কোন জিনিসটা লাগানো যাবে, কোন জিনিসটা লাগানো যাবে না, এটা একটা চিন্তা করার ব্যাপার আছে। এটার সঙ্গে যে কতগুলো জায়গাতে বাঁধ ভেঙে গেছে, আগে আমাদের তো নদীতে মাটির বাঁধ তো ছিল, এখন মাটির বাঁধে থাকবে না, এখন মাটির বাঁধ দিয়ে সব জায়গাতে করতে হবে তা নয়,
কিন্তু আমাদের নদীর ফ্লো অনুযায়ী জিনিসগুলো নিয়ে কিভাবে কোন বাঁধ কিভাবে হতে পারে, কিভাবে তার কনস্ট্রাকশন হবে, সেই জিনিসগুলো নিয়ে আমাদের চিন্তা করার দরকার আছে। আমাদের যেটা আমরা একটা জিনিস বলে দিই, কিন্তু সেটা কোন জায়গার জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট সেই জিনিসটা না ভেবে করে দিলে জিনিসটা মুশকিল হয়ে যায়। আমরা এই যে আজকাল বন্যা হচ্ছে, বন্যা অনেকেই বলেন যে বন্যাটা এই যে আজকাল ড্যাম ব্যারাজ অনেক কিছু হয়ে যাচ্ছে সেই জন্য বন্যা হচ্ছে। কিন্তু একটা জিনিস কি ভেবে দেখেছেন যে অনেক জায়গাতে যে সমস্ত নদী যেগুলো ছিল, নদী ছিল, ঝোড়া ছিল, তার তার যে ফ্লো পাথটা ছিল, ফ্লো পাথটা বন্ধ করে দেওয়া হয়েছে। অনেক জায়গাতে জল অনেক সময় সারা বছর তো থাকে না, সারা বছর থাকে না বলে ওইখানে দেখা যায় যে ওখানে ওখানে কিছু ফিটিং করে ওই মাটিতে কিন্তু খুব উর্বর মাটি, সেখানে চাষ করতে আরম্ভ করলো। কেউ দেখলো যে চাষ করার পরে কিছুদিন পরে ওটা ওটা জলে ধুয়ে যেতে পারে, কাজে একটু ওখানে ফিলিং করে উঁচু করে ফেললো। ফিলিং করে উঁচু করার পর একটা ভালো জায়গায় সেখানে বাড়ি কত করা আরম্ভ হয়ে গেল। রিসেন্টলি দেখা গেছে অনেক অনেক জায়গাতেই যেসব জায়গাতে বড় বড় একটা হাউজিং কমপ্লেক্স তৈরি হয়ে গেছে, কিছু ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে, সেখানে কিন্তু কিন্তু জায়গাটা কিন্তু অরিজিনালি লো লাইং জায়গা ছিল, কিন্তু জলগুলো ওই জায়গাটা চলে যেত, আমরা কিন্তু সেই জায়গাগুলো বন্ধ করছি, এগুলো বন্ধ করে দিয়ে তাকে একটা জায়গাতে একটা নেচারকে আমরা নেচারের সঙ্গে আমাদের এইভাবে বিহেভ করতে যাই, তাহলে তার তো তার যে পরিস্থিতি হবে, যে যে ধরনের, সেটা তো আমাদের তো ফেস করতেই হবে। আমার বন্ধু ধ্রুবজ্যোতি ঘোষ ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড নিয়ে অনেক কিছু কাজ করে গেছেন, ও কিন্তু একবার ডেডিকেটেড অনেক কিছু কাজ করে গেছেন। কিন্তু আমরা এই ইস্ট কোস্ট ওয়েটল্যান্ড কিন্তু যেটা যেটা কিন্তু আমাদের কলকাতার সার্ভাইভালের জন্য এটা এটা দরকার। আর যেটাকে ও বলতো যে কলকাতা ইজ সাবসিডাইজ সিটি ফর দিস ইজ কলকাতা ওয়েটল্যান্ড, এখন সেই জিনিসগুলো কিন্তু আমরা নষ্ট করে দিচ্ছি। আমাদের কাজেই জিনিসটা নিয়ে আমরা যেটা আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের কথা বলতে গেলে যে জিনিস হচ্ছে কি, উনি যে যে ধরনের ভিশন একটা দিয়েছিলেন, সেই ভিশনটাকে আগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের চিন্তা ভাবনা, আমাদের প্রয়াসে এগিয়ে যেতে হবে। আমরা অ্যাকচুয়ালি হঠাৎ বিরাট চেঞ্জ করে ফেলা সম্ভব নয়, কিন্তু আস্তে আস্তে চেঞ্জের ব্যাপারটা দরকার আছে। কেন অনেক অনেক কান্ট্রি তাদের মধ্যে কিন্তু চেঞ্জ হয়েছে। আমরা অন্যদের থেকে আমাদের শুধু একজনের সঙ্গে একজনের আমরা মানে কেউ একজনের ভালোটা আমরা সবারই সবকিছু যে খারাপ আমরা সেটা ধরে নেওয়ার কোনো দরকার নেই। ভালো জিনিস আমাদের দিচ্ছে, যেটা আমরা তার সাথে পেতে পারি, সেটা আমরা নেবো না, সেটার তার কোনো যৌক্তিকতা নেই। আমাদের নিজেদের দিকে আমাদের নিজেদের মতন করে আমরা কিন্তু পুরোপুরি আমাদের বাইরের উপরে নির্ভর করতে হবে, কিন্তু ঠিক ঠিকই বলতেছেন। আমাদের মতন করে আমার আছে। আমার মনে হয় এটা থেকে আমি অনেকক্ষণই একটু বলে ফেললাম। আমার মনে হয় সবাইকে ধন্যবাদ দিয়ে আপনি খুব ভালোভাবে সব বললেন, অনেকটা গুছিয়ে ইলাবোরেটলি বললেন, আমি খুব খুশি হয়েছি আমরা, কারণ অনেকগুলো আমরা নতুন জিনিস নিয়ে আলোচনা হলো আজকে। যাই হোক, আজকে আমাদের তো সময়টা খুব অল্প, আমরা এর মধ্যে আমি এবার রিকোয়েস্ট করবো পারিজাতকে কিছু বলবার জন্য। পারিজাত চক্রবর্তী যদি কিছু বলে। পারিজাতের শোনার জন্য আমি তারপরেতে
From the early 19th century, Western education was introduced gradually to India, had a twofold impact. The elite and the middle class welcomed this modern education, which started a social reform movement which had a powerful social impact. The Indian Renaissance, led by luminaries like Raja Ram Mohan Rai and Ishwar Chandra Vidyasagar, matured by the second half of the 19th century. In the 1860s, the birth of Rabindranath Tagore, Swami Vivekananda and others like Prafulla Chandra Rai brought hope to a languishing India. Only a legendary scientist and teacher, but also an institution builder who realized that the application of scientific knowledge to industry could alleviate poverty in India. A patriot, social scientist, and a philanthropist, he dedicated his life to the cause of science for humanity. Rabindranath Tagore described Prafulla Chandra Rai as a pioneer in education, research and chemical industries in India, and as a dedicated worker for the emancipation of the country, and as a man with dynamic sympathy for the poor and the downtrodden. Prafulla Chandra Rai occupied a unique position in his days. An icon of Indian science, his unassuming appearance combined with a fiery imagination. The founder of modern chemistry in India, P.C. Rai specialized in inorganic compounds. And made major contributions to theo-organic compounds. He and his students prepared many new families of compounds, and he became well known for his work on the inorganic and organic nitrites, especially the new method through double displacement between ammonium chloride and silver nitrite, presented to a scientific audience in London which included William Ramsay. In 1912, Nature magazine hailed the successful, tangible preparation of the compound. His fascination for mercury developed from its importance in Ayurveda. Acharya Prafulla Chandra was a scientist, but Swadeshi was in his blood. He has got in his own mind that why these natives always have to depend upon the imported drugs, even for the small diseases and other things. So in his mind, when so much of plenty of plants and other things are available, so why not go for some Ayurvedic product which are readily available? That's how that today's what aquaticotics we are producing, extract of ajwan, he introduced in the market. He equally concentrated in developing the allopathic medicines as well as Ayurvedic product, and once during his period he developed at least 150 items, right from your medicines to your household items. Even those days, sindoor, amla, Chyawanprash used to be manufactured at Bengal Chemical. This is his biggest contribution, and we can see his versatility in developing the products. He was not merely a scientist and fixed in the professor in the book is professor, but in the practical application he used to concentrate. Prafulla Chandra Rai wrote more than 100 papers, some in collaboration with his students, on mercury salts and related compounds. He published about 200 original papers. The majority of his contributions until 1924, the year when the Journal of the Indian Chemical Society was born, was published in the Journal of the Chemical Society, London. However, Rai's real contribution to chemical research in India rests not so much on his personal publication as on his inspiring leadership to a generation that dedicated itself to a scientific career. Prafulla Chandra wrote extensively in English and Bengali on a variety of subjects. He wrote an illustrated zoology primer for children called Simple Zoology immediately after joining Presidency College in 1889. He also wrote a textbook on inorganic chemistry and a series of popular science articles. His scientific analysis of Indian food
and Indian chemical dyes is invaluable. An example of his faith in widespread education, he established a primary school in the Bengal Chemical Campus. Stimulated by Berthelot's Les Origines de la Alchimie, which Prafulla Chandra came across in the Presidency College library, he planned his 2-volume History of Hindu Chemistry, which was published in 1902 and 1908 and won great scholarly acclaim. Though a great nationalist, Prafulla Chandra rightly blamed casteism and escapist religious philosophies for the decline of science in ancient India. The struggle for independence witnessed some of the greatest leaders of the time spearheading the movement. Among the stalwarts, Prafulla Chandra's wholehearted support was noteworthy. It was he who took the initiative of inviting Gandhi to Calcutta for the first time. His close association with top Congress leaders, including Gopal Krishna Gokhale, helped him to come into contact with Gandhiji. Prafulla Chandra reveals his patriotism in his own words: "Science can wait, but Swaraj cannot." A great organizer and motivator, he took up the reins when a drastic flood hit Bengal in 1922. His Bengal Relief Committee collected donations in cash and kind, and he distributed the entire 2.5 million rupees among the victims. His efforts for the masses took no less attention than his scientific work. He pioneered the Bengal Cooperative Society to create employment for people, and he is remembered as the father of cooperative societies in India. Prafulla Chandra was born on the 2nd of August 1861 at Raruli Katipara, a village in the district of Khulna in undivided Bengal, in a wealthy and cultured family. His father Harish Chandra was a progressive and liberal man. Prafulla Chandra's early education was in the village school founded by his father. In 1870 his father migrated to Calcutta, mainly to educate his children better, and admitted him and his elder brother Nolinikanto to the Hare School in 1871. This is Hare School today. However, Prafulla Chandra soon fell sick and returned to his village. After Prafulla Chandra returned to Calcutta and resumed regular studies in 1874 at the Albert School, from where he passed the entrance examination in 1879. For further studies, he went on to the Metropolitan Institute, today's Bidyasagar College. Prafulla Chandra attended Alexander Pedler's chemistry lectures at the Presidency College as an external student. Pedler's inspired teaching and skilled experiments fueled Prafulla Chandra's interest in chemistry, which he chose as his subject for higher studies. With a Gilchrist scholarship, Ray proceeded to study chemistry at the University of Edinburgh in 1882. Further inspiration there came from Professor Alexander Crumb Brown. After Prafulla Chandra took the Edinburgh BSc degree in 1885, he took up research for his DSc degree. In 1887, at the age of 27, Prafulla Chandra was awarded an Edinburgh doctorate for his work on conjugated sulfates of the copper-magnesium group, a study of isomorphous mixtures and molecular combinations. Prafulla Chandra returned to India in 1888. Appointed Assistant Professor of Chemistry in the Presidency College at Calcutta for only 250 rupees a month in 1889, he soon earned a reputation as a successful and inspiring teacher. The Nature's Club he founded here in 1890 with Nilratan Sarkar, Ram Brahmo Sannal and Pran Krishna Acharya brought together those who cared for nature and the environment. Prafulla Chandra taught chemistry and conducted research at Presidency College for nearly 3 decades. His lectures were lively, with neat demonstrations and historical anecdotes. About teaching he said, "I am as much in my elements as a fish in water." He was admired for his austere habits, his simple lifestyle, and his immense knowledge which he shared freely. This was his home for many long years. In 1916, Prafulla Chandra retired from the Presidency College
and joined the new Calcutta University College of Science at the invitation of Ashutosh Mukherjee as its first Palit Professor of Chemistry, named after Taraknath Palit. His statue is a reminder of his presence. Prafulla Chandra started working here on compounds of gold, platinum, iridium, and other materials like mercaptan radicals and organic sulfides with his dedicated team. The synergy of science and industry in the West and its potential for creating jobs had greatly impressed Prafulla Chandra during his Edinburgh days. 19th century India witnessed Ray as the first initiator of the idea of self-employment, and industrialization was the perfect step to modernization. He founded Bengal Chemical in 1892 from his tiny room at 91 Upper Circular Road, Calcutta. Though he single-handedly assimilated the entire prerequisites for production, the association of friends like Amulya Charan Bosu, Satish Chandra Sinha, Rajshekhar Bosu, Satish Chandra Dasgupta and many others helped materialize his dream of a successful pharmaceutical company that thrived on low prices, good quality and locally made products. It earned worldwide recognition, with the British Pharmacopoeia eventually acknowledging his perception. When sales began to rise, the small factory converted itself to a limited company in 1901. Maniktola factory was born in 1905. Prafulla Chandra Ray's importance was aptly summed up by Professor F.G. Donnan of the University College of Science, London, on the occasion of his 70th birthday. Sir P.C. Ray, however, has been throughout his life no narrow laboratory specialist. His ideals have always been hard work and practical good in the service of his country. I hope that future ages will cherish his name as one band of self-denying and devoted men who received and handed on the flame that once burnt so brightly in India, the search for truth and the hidden mysteries of things. খুব ভালো হয়েছে, ভালো হয়েছে, এটা ভালো হয়েছে, ভালো হয়েছে। হ্যাঁ ঠিক আছে, এটা করো, করার পরেতে আমরা আর দুজন স্পিকার আছে, ডক্টর সুশীল পারেখ এবং ডক্টর মিস্টার ভিপি সিনহা। আচ্ছা, হ্যাঁ ঠিক ঠিক, রাখো।